ওনার বাসাতে বৃহস্পতিবারে একটা লেখকদের এবং শিল্পীদের, বিখ্যাত মানুষদের আড্ডা হতো। ওই আড্ডায় কেউ একজন বলে বসে যে আজকে বইমেলাতে আনিসুল হক এবং সময় প্রকাশনীর ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন সময় প্রকাশনীর স্টলে। একজন এসে বলে যে জাফর ইকবালের এই বইটা কোথায় পাওয়া যায়। ফরিদ আহমেদও বলে যে জাফর ইকবালের বই কোথায় পাওয়া যায় আমাদের জানা নাই। আনিসুল হকে বলে জাফর ইকবালের বই কোথায় পাওয়া যায়, এটা আমাকে জিজ্ঞেস করছেন কেন। তো হুমায়ুন আহমেদ স্যার খুব রেগে যান। পুরো কথাটা কিন্তু মিথ্যা, কারণ জাফর ইকবাল স্যারের সাথে আমার খুবই মধুর সম্পর্ক। আর সময় প্রকাশনী জাফর ইকবাল স্যারের বই তখন বিক্রি করে তার প্রধান আয় হয়। কাজে এই ধরনের অশ্রদ্ধেয় কথা তখনও বলার কোনো কারণ নেই, এখনও বলার কোনো কারণ নেই। এটা কেন একজন এটা বানিয়ে বললো? অনেক সময় মানুষের নিন্দা করে নিকটবর্তী হতে চায়, ভালো মানে কাছে যাওয়ার কৌশল হিসেবে এগুলি বলে। স্যার ভীষণ রেগে গেলেন। রেগে গিয়ে বললেন এই আনিসুল হক খুব বেড়ে গেছে, ফরিদ আহমেদ বেড়ে গেছে, আজকেই ডাকো এদেরকে, আজকে রাত্রেই বিচার হতে হবে। কারণ জাফর ইকবাল একটা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, তার বিরুদ্ধে কেন কথা হবে? আমাকে নিয়ে বলতে পারে, আমি তো নানান কিছু ঘটাই, সিনেমা করি, আমার নামে এটা ওটা হতে পারে, কিন্তু জাফর ইকবাল তো একটা ভালো ছেলে, তাকে নিয়ে কেন করবে? তো এই কথাটা আমি জেনে গেলাম। কিছুক্ষণের মধ্যে আমার কাছে ফোন চলে এলো, এই আপনি কি করেছেন? হুমায়ুন স্যার তো খুব রেগে গেছেন, হুমায়ুন ভাই তো খুব রেগে গেছেন, হুমায়ুন আহমেদ তো খুব রেগে গেছেন। তা আমি ভীষণ মন খারাপ করলাম, কারণ আমি যা করি নাই তার জন্য অনেক লোকের সামনে আমাকে স্যার রেগে গেলেন। আর স্যারকে তো আমি রাগাতে চাই না, কাউকেই আমি রাগাতে চাই না। আমি তখন ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে ফোন করলাম, স্যার এরকম একটা ঘটনা ঘটেছে। স্যার হাসে, আরে আপনি জেনে গেছেন? আমি চাই নাই যে আপনি জানেন, আমি শুনেছি এরকম ঘটেছে, কিন্তু আমাকে নিয়ে ঝগড়া করার তো ওর কিছু নাই। হুমায়ুন আহমেদ কেন জাফর ইকবালকে নিয়ে এত লাগলো? তো এটা তো আমি তার কাছে চাই নাই, এখন কি করা যায়? তাই বললাম, স্যার আপনি এবং আমি যে ঠিক আছে এটা তো দেখাতে হবে জাতিকে। তো আমি একটা কাজ করি, মা বইটা আমরা অনলাইনে দিচ্ছি, একটা অনুষ্ঠান করব, কালকে আপনি চলে আসেন, আমরা একটা অনুষ্ঠান করে কাগজের ছবি দিয়ে দিই। পরের দিন একটা সাইবার ক্যাফেতে গিয়ে আমি, ফরিদ আহমেদ, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার আর ইয়াসমিন হক, আমরা চারজনে মিলে ওইটার ওপেন করে দিলাম। মায়ের অনলাইন ভার্সনের শুভ উদ্বোধন করলেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। আমি, জাফর ইকবাল স্যার, ইয়াসমিন ভাবে বড় ছবি তুলে সবগুলি কাগজে ছাপিয়ে দেওয়া হলো যে আপনারা যেটা নিয়ে চিন্তিত কয়েকজন, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, ওই দুজন ঠিক আছে। বছর দুয়েক পরে, 2 বছর পরে একদিন কাকলি প্রকাশনীর সেলিম ভাই 2 কেজি মিষ্টি নিয়ে আমার বাসায় হাজির হলো, সাথে একটা বই। কী ব্যাপার? যে হুমায়ুন আহমেদ স্যার আপনাকে একটা বই উৎসর্গ করেছেন এবং আপনার জন্য মিষ্টি পাঠিয়েছেন। তারপর আমি বইটা উল্টে দেখলাম, স্যার লিখেছেন, আনিসুল হক, আমার ব্যবহারের জন্য আমি লজ্জিত। আমি দেখলাম এই সুযোগ, আমিও 2 কেজি মিষ্টি কিনে নিয়ে স্যারের বাসায় চলে গেলাম। স্যার বললেন যে আমি জেনেছি তোমার সম্পর্কে যে কথাটা আমাকে বলেছিল এটা মিথ্যা, তো আমি তো এর মধ্যে করে ফেলেছি, এটা তো আর ফিরে নেওয়া যাচ্ছে না, এই জন্য তোমাকে আমি বইটা উৎসর্গ করলাম। অসাধারণ, অসাধারণ। তারপরে আমার স্যারের সাথে খুবই ভালো সম্পর্ক হয়ে গেল, খুব ভালো। কিন্তু আমার তো গুলতেকিন ভাবির সঙ্গেও ভালো সম্পর্ক। বলেন বলেন প্লিজ। এর মধ্যে তো শাওনের সঙ্গে স্যারের বিয়ে হয়ে গেছে, হ্যাঁ। এখন হুমায়ুন স্যারের সাথেও ভালো সম্পর্ক। তো শাওনায়ের নতুন গানের অ্যালবাম বের হবে, হুমায়ুন স্যার আমাকে ডাকলে আমি যাই। আবার মনে মনে ভাবি যে গুলতেকিন ভাবি যদি এই দৃশ্য দেখে যে আমি ওইখানে গেছি তাহলে কি হবে, এবং দেখা হলে স্যার ভাবি একটু খোঁচাও দেয়, হ্যাঁ দেখেছি তো, আপনি তো ওখানে গিয়েছিলেন, এরকম আর কি। মানে পুরো কথাটা আমি বলছি, একটু বানিয়ে বলছি, কিন্তু আমাকে পারফেক্টলি ব্যালেন্স করে চলতে হতো। আমার যেটা ভালো লাগে, আমি তো মোহাম্মদ জাফর ইকবাল স্যারকে খুবই ভালোবাসি, ইয়াসমিন ভাবিকে খুবই ভালোবাসি, গুলতেকিন আপা এখন আরেকটা বিয়ে করেছেন, খুব ভালো আছেন, আমি দোয়া করি, সব ঠিক আছে। কিন্তু হুমায়ুন স্যারের ভালোবাসাটাও আমি পেলাম। স্যার দেখা হলে আমাকে ডাকতেন, নাই আনিস, ও লেখক, আমার পাশে এসে বসো। একদিন স্যার খুব সিগারেট খাচ্ছেন, আমি বললাম, স্যার আপনার হার্টে অসুখ, অপারেশন হয়েছে, আপনি কেন এত সিগারেট খান? স্যার বললেন, আনিস তুমি লেখক, তুমি বুঝবে, এই ঢাকা শহরে আমার মেয়েরা আছে, তার সঙ্গে আমার দেখা হয় না 3 বছর, আমার এই জীবনের দাম কি?
আহা, আমি বললাম স্যার আপনার দুঃখটা জেনুইন, কিন্তু এটার জন্য সিগারেট খেতে হয় না, সিগারেটটা আপনি নেশায় খান, এটা বলেন না। এটার পরে ওই পরিবারে একটু প্রতিক্রিয়া হয়েছিল এই কথাটা জানার পরে। যাই হোক, সেটা আর বলতে চাই না। স্যারের ক্যান্সার হলো, আমি স্যারের সঙ্গে দেখা করলাম, স্যারকে বললাম স্যার আপনি আর 10টা বছর বাঁচেন, 65 বছর, 75, আমরা 10 বছরের মধ্যে নিজেরা ভালো লেখক, ভালো ফিল্ম মেকার, ভালো নাট্যকার বের করে ফেলতে পারবো বলে আশা করি, কিন্তু এখন যদি আপনি মারা যান সর্বনাশ হয়ে যাবে, বইমেলা শেষ হয়ে যাবে, টেলিভিশন নাটক শেষ হয়ে যাবে, সিনেমা শেষ হয়ে যাবে। স্যার বললেন তুমি যদি দোয়া করছো মাত্র 10 বছর চাচ্ছ কেন, 1000 বছর চাও। রসিকতা করে হাসি মুখে লোকটা গেল। ওখান থেকে আমার জন্যে উনি বই পাঠিয়ে দিলেন, কৌতুকের বই। এটা আমি ভুলতে পারবো না, কারণ তিনি তখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এই অবস্থায় আনিসুল হক নামের একজন অখ্যাত লেখককে তিনি বই মনে করে পাঠিয়ে দিচ্ছেন, অটোগ্রাফ দিচ্ছেন, আনিসুল হক তোমার গদ্য কার্টুনের কৌতুকগুলি পানসে হয়ে যাচ্ছে, তুমি একটা ফরেন এইড নাও বলে বইটা উনি বিদেশি ইংরেজি কৌতুকের বই পাঠালেন। তারপর উনি ঘেটুপুত্র কমলার উদ্বোধন করবেন, আমিও নামলাম, উনিও নামলাম, দুইজন দুই গাড়ি থেকে ছুটির দিন বসুন্ধরায় নেমেছে। উনি আমার হাতটা ধরলেন, আসো, একসাথে লিফটে উঠলাম, উপরে গেলাম, সামনের রোতে বসালেন, অনুষ্ঠান শেষে বক্তৃতা দিলেন, ছবি কেমন লেগেছে বলো। তারপরে উনি বিদায় নিয়ে চলে গেলেন। এরপরে আর কখনো দেখা হয়নি, আর ফেরেন নাই। ওই ঘেটুপুত্র কমলার উদ্বোধন করে তার কয়েকদিনের মধ্যে অপারেশন হলো, তার কয়েকদিনের মধ্যেই তিনি মারা গেলেন। সেদিক থেকে আমি হুমায়ূন আহমেদ স্যারের ভালোবাসা নিয়ে, তার স্নেহ নিয়ে তারপর স্যারকে বিদায় দিতে পেরেছি। এই দিক থেকে আমি তো এমনি স্যারের ভক্ত ছিলাম, মানে এখনো ভক্ত, আত্মতৃপ্তি আছে। আর জাফর ইকবাল স্যারের সাথে আমার সম্পর্ক সবসময় ভালো ছিল, এখনো ভালো আছে। আমরা তো দুইজনের অনেক সময় আমাকে হয়ে, মানে আমার কাছে আসে জাফর ইকবাল স্যারের অটোগ্রাফ নিতে, চেহারার মধ্যে মিল বা চুলের এরকম, কিন্তু স্যার বলেন যে স্যারের কাছেও নাকি আমার কথা বলে। ওকে, আমি বললেন না স্যার আমার অটোগ্রাফ নেওয়ার জন্য আপনার কাছে যাবে না। স্যার বলেন না, আসে এই আর কি। ওকে।